এইচএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের আর হাতে 3 থেকে 4 দিন সময় আছে। 2 জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু। তবে অলরেডি তোমরা মোটামুটি বলতে গেলে সায়েন্সের সাবজেক্টগুলোর উপর ভালো একটা দক্ষতা অর্জন করে ফেলছো, কিন্তু যেটা নিয়ে তোমরা রিসেন্ট টাইম সবচেয়ে বেশি প্যারা খাইতেছো দেখলাম, সেটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং হলো অনুধাবনমূলক প্রশ্ন। এই দুইটা নিয়ে তোমরা রিসেন্ট টাইমে সব থেকে বেশি প্যারা খাইতেছো। এবং এমসিকিউ, আর একটা ব্যাপার হচ্ছে এমসিকিউ, তোমরা মোটামুটি বলা যেতে পারে গ এবং ঘ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে ফেলছো বা পড়ে ফেলছো, কিন্তু ক এবং খ নিয়ে এবং এমসিকিউ নিয়ে তোমাদের ভালোই লেভেলের মাথা ব্যথা হইতেছে। সো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোন কোন প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা। আমি আশা করব এই ভিডিওটা দেখলে তোমাদের আসলে ক এবং খ কোন কোশ্চেনগুলো তোমার পড়তে হবে এবং কোনগুলো তোমার স্কিপ করতে হবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই টপিকগুলাই তোমরা যদি মেইন বই থেকে খুব ভালো করে পড়ো, আশা করতেছি, বা টেস্ট পেপার থেকে যেখান থেকে পড়লে সুবিধা হয়, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্টেই আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন, সেটার প্রশ্নগুলো একটু দেখি যে কোন প্রশ্নগুলো আমাদের জন্য এবছর বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এবার আমাদের বোর্ড কোশ্চেন, অল বোর্ড কোশ্চেন সেম হবে, সো সেটা বেসিসে যদি দেখি, ফার্স্টেই দেখো প্রজ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে যে নীতি বা নিয়মগুলো যেগুলো আছে, যেমন হুন্ডের নীতি, ঠিক আছে, পলের বর্জন নীতি অথবা আউফবাউ নীতি, আমরা এগুলা খুব ভালো করে পড়ে ফেলবো। কেননা এখান থেকে তুমি শুধু জ্ঞানমূলক প্রশ্ন পাবে একটা এরকম না, তুমি এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন বা খ টাইপের যে প্রশ্নগুলো আছে এই কোশ্চেনগুলো তুমি পাবা, ঠিক আছে। সো সামনে দেখবো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে আসা প্রশ্ন, আমরা ওইভাবেই সিলেক্ট করছি যেগুলো তোমাদের এই বছর আসার মতো সুযোগ আছে বা চান্স আছে। অনেক প্রশ্ন আছে, বাট আমি এখান থেকেও আমি তোমাকে সিলেক্ট করে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমার একদম স্পেসিফিকলি খুব ভালো করে পড়তে হবে। সো ফার্স্টে যেটা বললাম যে তোমার নীতিগুলো ভালো করে দেখতে হবে, হুন্ডের নীতি, পলের বর্জন নীতি, আউফবাউ নীতি, এগুলো দেখলে তুমি খ আর অ্যান্সারগুলো ভালো করে করতে পারবা। এরপর দেখো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, এই সংজ্ঞাটা খুব একটা জরুরি না, এটা আমরা জাস্ট একবার দেখলেও চলবে, না দেখলেও সমস্যা নেই। সম্পৃক্ত দ্রবণ, আচ্ছা সম্পৃক্ত দ্রবণ এইটা একটা খুবই ভালো লেভেল একটা সংজ্ঞা, এইটা আসে। এছাড়া এর সাথে আমি যদি বলি দ্রাব্যতা কি, সেটা আসে, ঠিক আছে। এই জিনিসটা, এই সংজ্ঞাটা আমরা খুব ভালো করে পড়ব, দ্রাব্যতা কি। ওকে, রেখা বর্ণালী গুরুত্বপূর্ণ, আমার কারণ অরবিটাল কাকে বলে এটা দরকার নাই, কম্পাঙ্ক কাকে বলে, বা আইআর রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এইটা একটু দেখতে পারি যে আইআর রশ্মি অথবা এক্স রে অথবা ভিজিবল রে বা দৃশ্যমান আলোক রশ্মি, ভিজিবল রশ্মি অথবা দৃশ্যমান আলোক রশ্মি যেটাকে বলি আমরা, দৃশ্যমান আলোক রশ্মি আছে, এগুলার রেঞ্জগুলো ইম্পর্ট্যান্ট, রেঞ্জগুলো আমরা শিখে ফেলবো, ঠিক আছে, এগুলোর রেঞ্জগুলো শিখে ফেলবো। ওকে ওকে, তারপর দেখো আলফা কণা কাকে বলে। আলফা কণা কি, অলরেডি আমরা যেহেতু রাদারফোর্ড মডেল, বোর পরোও মডেল খুব ভালো করে পড়ছে, সো এখানে আমরা অলরেডি জানি আলফা কণা কি। এখানে আলফা কণা যদি আসে, এখানে একটা ট্রিক কোশ্চেন আসতে পারে যে বিটা কণা কি অথবা গামা কণা কি, এগুলো আমরা পারি। বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন বের হওয়ার পর যে কণাটা হয় সেটা হচ্ছে এটা। সো আলফা কণা, বিটা কণা, গামা কণা কি, এগুলোর সংখ্যাটাও একটু দেখে যাব। ওকে, তাহলে আমি মনে করি যে তোমাদের মোটামুটি এক ধাঁচে সব শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো ক্যালসন কি, এটা খুব একটা দরকার নেই আমাদের। পলিবর্জনের উপরে যেহেতু বললাম অরবিট। বর্ণালী কি, বর্ণালীর সংখ্যাটা আমাদের একটু লাগবে, বর্ণালীর সংখ্যাটা আমাদের লাগবে, ঠিক আছে। নেসলার বিকারক কি, আচ্ছা নেসলার বিকারক কি বা নেসলার বিকারক কাকে বলে, সাথে এটা যে রিয়াকশনটা আছে না, রিয়াকশনটা অ্যামোনিয়া শনাক্তকরণের মাধ্যমে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের যে বিক্রিয়াটা আছে সেইটা আমরা খুব খুব ভালো করে শিখবো। এটাকে আমি ধরো যে অনেকগুলো স্টার দিতে পারি, ঠিক আছে। এইটা অনেক গুরুত্বপূর্ণ, শুধু এমসিকিউর জন্য না, শুধু কয়ের জন্য না, সেটা ক্ষয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা এই জিনিসটা কোনোভাবে মিস করবো না, নেসলার বিকারকটার রিয়াকশনস, এবং সেটা এমসিকিউর জন্য প্লাস ক্ষয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, কোটা নেক্সট স্লাইড। এরপর দেখো জ্ঞানমূলক আরও কিছু প্রশ্ন আছে। দ্রাব্যতা, অলরেডি ওইখানে লিখছিলাম যে দ্রাব্যতা কাকে বলে, সো দ্রাব্যতা আমরা পড়ে ফেলবো।
তড়িৎচুম্বকীয় বিকিরণ কি, এটা খুব একটা দরকার নেই, এটা পরীক্ষা কখনো আসে না। আহ্বায়ক নীতি এটা অলরেডি বলছি। দ্রাব্যতা গুণফল, এইটা আমি মনে করি তুমি যে দ্রাব্যতার সংজ্ঞা পড়বা এইটার সাথে দ্রাব্যতার গুণফল এই সংজ্ঞাটাও মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ। দ্রাব্যতা গুণফলটা কি এটা আমাদের মানে কেএসপি সংজ্ঞাটা, কেএসপি এবং কেআইপি সাথে আয়নিক গুণফলটার সংজ্ঞাটা আমরা পড়ে ফেলবো। আয়নিক গুণফল, ঠিক আছে, এইগুলো আমরা মিস করবো না কোনোভাবেই। এগুলো মিস করলে আসলে কী হবে, ধরো দিয়ে দিল তুমি পারবা না, এগুলো আসার চান্সই সব থেকে বেশি। ওকে, জিমেন প্রভাব, জিমেন প্রভাবটা আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট লাগে, খুব বেশি ইম্পর্টেন্ট না বা খুব লেস ইম্পর্টেন্টও না। জিমেন প্রভাব সাথে স্টার্কের প্রভাব, যেমন স্টার্কের যে প্রভাবটা এটা একটু ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো বোর মডেলের যে আমাদের সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস, সেখান থেকে এই দুইটা জিনিস আসছে। ওকে, নোট কাকে বলে, এইটা আমরা আসলে বই হয়তো চ্যাপ্টার 2-তে অরবিটালের সেকশনে পাইছো, একবার অথবা দুবার ইন্ডিকেট করা আছে। নোট জিনিসটা হচ্ছে যেখানে তুমি ইলেকট্রন একদম থাকে না, অরবিটালের সেই জায়গাটা যেখানে ইলেকট্রন একদমই পাওয়া যায় না, পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে নোট বলা হয়। সো এই সংখ্যাটা আমরা হঠাৎ করে যদি কোনোভাবে এসে পড়ে আমরা হয়তো নাও জানতে পারি, জাস্ট এগুলো আমাদের জানতে হবে, কারণ এটা একটু ইজি, একদম ইজি একটা কোশ্চেন, বাট আননোন থাকে, বইয়ে খুব একটা বিস্তৃতভাবে নাই, কিন্তু আমার জানতে হবে। ওকে, Fa3+ ইলেকট্রন বিন্যাস কি, এইটা আসলে এটা আমার একটা ইম্পর্টেন্ট নাম। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সীমা ইলেকট্রন অভিশক্তিস্থ আয়নিক গুণফল, এই যে আয়নিক গুণফল যেটা বললাম, এই যে তার মানে কি বুঝলাম যে আমাদের এই সেকশনে আমাদের এই কোশ্চেন্সগুলো যদি ভালো করে দেখি তাহলে আমাদের গুণগত রসায়নিক এই জ্ঞানমূলক প্রশ্ন সেকশনটা এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো অনুধাবনমূলক প্রশ্ন, খ টাইপ যে প্রশ্নগুলো যেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেগুলো যদি দেখি একটু। একটি মাত্র ইলেকট্রন শাখা থাকা সত্ত্বেও, প্রথম কোশ্চেন দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা সৃষ্টি হয় কেন? এই কোশ্চেনটা আমাদেরকে একটু ভাবায় যে আসলে জিনিসটা কেমনে হয়। মেইন কথা হচ্ছে এই যে তোমার হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন বেসিক্যালি একটা ইলেকট্রন থাকে না, 1s1। এখন এই একটা ইলেকট্রন বেসিক্যালি বাইরে থেকে এনার্জি দেওয়ার ফলে ডিফারেন্ট এনার্জি দেওয়ার ফলে এটা ডিফারেন্টভাবে জাম্প করে। লাইক এটা যদি লাইমেন হয়, এটা ধরো বামার, এটা ধরো প্যাশ চেইন, এটা ধরো ব্র্যাকেট। সো এইখান থেকে ধরো লাভ দিয়ে এখানে গেল, আবার সেখানে ব্যাক করবে, আবার ধরো লাভ দিয়ে উচ্চ শক্তি স্তরে গেল, আবার এখানে ব্যাক করবে, আবার ধরো এখানে গেল, এখানে ব্যাক করবে। এই যে ব্যাক করছে মানে ডিফারেন্ট শক্তি স্তরে যাচ্ছে এবং সেখান থেকে আবার ব্যাক করতেছে, এর জন্য কিন্তু অনেকগুলা ডিফারেন্ট তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণালী সৃষ্টি হয়। সো এইটাই হলো ব্যাখ্যা যে কেন একটা ইলেকট্রন থাকার পরেও সে ডিফারেন্ট অনেকগুলা সে রেখা বর্ণালী সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের একটু কনসেপচুয়াল কোশ্চেন্স, বাট এটা আমাদের বুঝতে হবে বা জানতে হবে। গ্লোবাল লবণের দ্রাব্যতা বা তাপমাত্রার প্রভাব, এই কোশ্চেনটা আমি মনে করি দ্রাব্যতার গুণফলের মধ্যে মানে অনেক গুরুত্বপূর্ণ। গ্লোবাল লবণের দ্রাব্যতার, ঠিক আছে, এইটা আমরা খুব ভালো করে শিখবো বা জানবো বইয়ের থেকে। বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এই যে Na2SO4.10H2, ঠিক আছে। এটা তাপমাত্রার প্রভাবটা কি, এটার টেম্পারেচার অলরেডি তুমি জানো যে 32.4 ডিগ্রি সেলসিয়াস হওয়া পর্যন্ত এটা গ্রাফটা পিক থাকে এবং 32.4 পাস করে ফেলে এটা নিচে নামে, কারণ তখন এই পানিটা ক্যালাসিত আকার থেকে সেপারেট হয়ে যাচ্ছে, এই ক্যালাস থেকে সেপারেট হয়ে যায় বা ক্রিস্টাল থেকে সেপারেট হয়ে যায়, সহজ হিসাব। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, এরপর দেখো, যেটা আছে হাইড্রোজেন পরমাণুর জন্য আচ্ছা পাউলি বর্জন নীতি প্রযোজ্য নয় কেন, এটা আমার ব্যাখ্যা করার কিছু নেই। তুমি যখন পাউলি বর্জন নীতি, তারপর হুন্ডের নীতি, আহ্বান নীতি ভালো করে পড়বা, তুমি অলরেডি বুঝে যাবা জিনিসটা কেন নয়। এখন পাউলি বর্জন নীতি কী বলছে, ছোটো করে যদি বলি যে কোনো দুটি ইলেকট্রনের তোমার হলো যে 4টা অরবিটাল, 4টা কোয়ান্টাম সংখ্যা কোনো সেম হবে না, 4টা কোয়ান্টাম সেম হবে না, হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রন আছেই একটা, সো এটা তো মানবে না, সহজ হিসাব। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, রেখা বর্ণালী কীভাবে মৌল শনাক্তকরণে ব্যবহার করা হয়, এইটা খুব একটা বিগত বছরগুলোতে আমি দেখিনি আসতে, সো এটা স্কিপ করতে পারো। পাউলি বর্জন নীতি অনুসারে একই অরবিটালে দুটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে কিনা, এটা আসলে যখন তুমি এইটা ভালো করে পড়ে ফেলবা আই গেস তখন তোমার এইসব পাউলি বর্জন নীতি বা নীতি টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো কোনোভাবেই তোমার মিস হবে না। সো আসলে এটা স্টার মার্ক বা ইম্পর্টেন্ট দিই বা না দিই, তোমার নীতিগুলো খুব ইম্পর্টেন্ট, নীতিগুলো ভালো করে পড়ো, তাহলে এইসব কোশ্চেন মিস হবে না। আচ্ছা, কেন একে উপরে আইসোটোন, এই যে এই কোশ্চেনটা দেখো,
6, এই যে কার্বন 14 6 এবং অক্সিজেন 8 16 কেন একে অপরের আইসোটোন? আইসোটোনের সংজ্ঞা লাগবে, সাথে আইসোটোপের সংজ্ঞা লাগবে, সাথে তোমার লাগবে হচ্ছে হলো আইসোবার, আইসোবার, সাথে লাগবে হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রনের সংজ্ঞা লাগবে। এবং এগুলার এক্সাম্পলসগুলো তুমি একটু ভালো করে শিখে ফেলবা, তাহলে দেখবে কি হচ্ছে তোমার এইসব কোশ্চেন অ্যান্সার করতে কোনোভাবেই বেগ পাইতে হবে না, তুমি একদম সহজভাবে এইসব কোশ্চেন খুব ভালো অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা পাসপোর্টে কীভাবে অনুভব, এই যে পাসপোর্টে কীভাবে তুমি ইউভি রেটা পাস করতেছো, ইউভি রে দিয়ে চেক করা হয় কেন, এই জিনিসটা খুব ভালো করে তুমি ইউভি তারপর হচ্ছে আইআর, এইগুলার যে ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো একটু কষ্ট করে পড়ে ফেলবা। এমআরআই, ঠিক আছে, এগুলো ব্যবহারটা কোথায় কোথায় হয় এগুলো ভালো করে পড়ে ফেললে আমি মনে করি এগুলো এমসিকিউতে প্রচুর আসে, একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন এমসিকিউতে পাবা, আর হচ্ছে হলো ছোটো একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল, সো এগুলো আমরা মিস করবো না। ওকে, আচ্ছা ক্রোমিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? দেখো ক্রোমিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, এটা অলরেডি তোমার এই যে কি বলে এটাকে, এটা যদিও ডি ব্লকের চ্যাপ্টার 3 প্রশ্ন, তারপর আমার কাছে মনে হয় এইটা আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তুমি নিজেই এমনি পারবা। ওকে, আচ্ছা লিথিয়াম 2+ ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কেন, 3F সম্ভব নয় কেন, এইটা খুবই সহজ করে পরীক্ষা দিবে না হয়তোবা। সময়ায়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষণ বিয়োজন মাত্রা কমে যায় কেন, এইটা খুব ভালো একটা কোশ্চেন। সময়ায়ন প্রভাবের কারণে কেন দুর্বল তড়িৎ বিশ্লেষণে বিয়োজন মাত্রা কমে যায়, এইটা ভাই অলরেডি তোমাদের কি বলে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, অথবা কোনো বই আছে, তুমি টেস্ট পেপার তুমি এটা ভালো করে দেখতে পারবা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেন আমরা মিস করি, কারণ সময়ায়ন প্রভাব থেকে শুধু যে এই কোশ্চেন আসে ওটা এরকম না, এখান থেকে ম্যাথও আসে, সো আমরা যেহেতু কনসেপ্টটা জানি সময়ায়ন প্রভাবের, সো আই গেস এটা আমরা মিস করবো না। ওকে, সাহায্যে কীভাবে টানা শনাক্ত করা যায় এটা অলরেডি জানো, ইম্পর্টেন্ট, পারবা এটা। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা পরের প্রশ্ন দেখো এখানে কি আছে, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি ব্যবহার করা হয় কেন? এই যে বললাম যে ইউভি, আইআর, তারপর হচ্ছে হলো এমআরআই, এগুলো একটু ব্যবহারগুলো আমরা দেখবো ভালো করে কীভাবে হচ্ছে, তাহলে আই গেস আমাদের কোনোভাবেই কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বেলিনিয়ামের ক্ষেত্রে হুন্ডি নীতির প্রয়োজন হয়, ওই যে হুন্ডি নীতি যদি ভালো করে পড়ি, পলির বর্জনীতি নীতিগুলো ভালো করে পড়ি, এগুলো অ্যান্সার করার সমস্যা হবে না। ওকে, 3D 4p এবং 5s অরবিটাল তিনটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এটা সিম্পল জিনিস, এটা তুমি এমনিই পারবা, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুন্ডি নীতি ব্যাখ্যা করো বলছি, দ্রাব্যত গুণফল, এটা আসলে দ্রাব্যতা এবং দ্রাব্যত গুণফল পড়লে এটা ইজি অ্যান্সার করা খুব ইজি। NaCl-এর দ্রাব্যতা 36 বলতে বোঝায়, এইসব টাইপের কোশ্চেনগুলো একটা আসতে পারে, যে বলতে পারে যে সামথিং ধর এক্সো একটা যোগ দিয়ে বললো এটা দ্রাব্যতা হলো 50, এটা বলতে কি বুঝো, এটা কোশ্চেন আসতে পারে। তারপরও আই গেস দ্রাব্যতার সংজ্ঞা দিয়ে তুমি ইজিলি ব্যাখ্যা করতে পারবা। তারপর ধরো খাদ্য লবণ CCl4 দ্রাবকে অদ্রবণীয় কেন, এই কোশ্চেনটা আমাদের জন্য জরুরি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ দেখো খাবার লবণ যেটা আমি বলি NaCl, এটা একটা পোলার দ্রাবক, প্রচণ্ড পোলার, বাট CCl4 একটা অপোলার, ঠিক আছে, একটা অপোলার, এই জন্য আসলে এটা কখনোই দুইটা একসাথে মিক্স হবে না। এটার মধ্যে আসলে প্লাস মাইনাস টার্ম আছে, বাট এটার মধ্যে আসলে এরকম প্লাস মাইনাস ওই চার্জের অবস্থা সৃষ্টি তেমন একটা হয় না, যার কারণে এটা অপোলার হয় এবং এরা কখনোই মিক্স হবে না, সো এটা ব্যাখ্যা এভাবে দিতে হবে। ওকে, অধিক স্থিতিশীল কেন, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট নাম, পয়েন্টটা আসলে আচ্ছা এইটা ইম্পর্টেন্ট। এই যে আরেকটা হচ্ছে দ্রবণে সালফেট আয়ন কীভাবে শনাক্ত হয়, শুধু সালফেট আয়ন না, দ্রবণে তুমি যে ক্লোরিন আয়ন শনাক্ত কীভাবে করবা, দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্ত কীভাবে করবা, দ্রবণে সোডিয়াম আয়ন শনাক্ত কীভাবে করবা, দ্রবণে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত কীভাবে করবা, দ্রবণে জিঙ্ক 2+ আয়ন শনাক্ত কীভাবে করবা, এই কোশ্চেন এই যে শনাক্তকরণটা আমাদের মাস্ট ভালো করে রিয়েকশনগুলো দেখতে হবে। এটার গুরুত্ব অনেক, এটা শুধু আমাদের এই শর্ট কোশ্চেনের জন্য না, এটা আমাদের গ বা খ টাইপের প্রশ্নের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা কোনোভাবেই এই কোশ্চেনটা মিস করব না, ঠিক আছে, আমরা এই কোশ্চেনটি মিস না করি। আমাদের আয়ন শনাক্তকরণ টপিকটা যদি একটু ভালো করে রিয়েকশনটা শিখে যাই, আমি মনে করি তুমি আসলে MCQ আসবে, সিকিউর একটা খ টাইপের কোশ্চেন আসার মতো বা গ টাইপের প্রশ্ন আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সো এটা মিস করবো না আমরা। ওকে, এই হলো মোটামুটি আমাদের। আচ্ছা আমাদের আর কিছু প্রশ্ন আছে, যেমন এখানে বলছে হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস প্রবল বিয়োজন, এটা দরকার নাই।
এটা তো বুঝছি, নীতি ফসফরাসের নিয়ম শিক্ষা পরীক্ষা আচ্ছা, শিক্ষা পরীক্ষায় কেন HCl ব্যবহার করে, এটা খুবই কমন একটা কোশ্চেন। সো আই গেস এটা তোমার পারবা, আই গেস এটা পড়ে নিবা, পারবা না পারলে পড়ে নিবা, ঠিক আছে। ওকে, তারপর তো গুণফল দিয়ে কী বুঝো, শক্তি নির্ণয় করো, এইটা তো ম্যাথস, এটা আসলে এটা বলার কিছু নেই। একবার আইসো ইলেকট্রন, এই যে বলো না আইসো ইলেকট্রন টপিক, এটা আসার মতো একটা টপিক। আইসো ইলেকট্রন বা আইসো বার, আইসোটোন, এগুলা কি, এগুলো একটু ভালো করে দেখলে আমরা পারবো। সো এই হলো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের স্লাইডে আমি যেই কোশ্চেনগুলো দেখাইছি সেটা, এবং হচ্ছে এই যে এইগুলো আমরা পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে। ওকে, সো এরপর ধরো আমরা চ্যাপ্টার 3-তে চলে যাই। তোমাদের মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইটা দেখো এই চ্যাপ্টারে কী কী প্রশ্নগুলো আমাদের এবার আসার মতো ইম্পর্ট্যান্ট। ফার্স্টেই যে দেখাই মৃৎক্ষার ধাতু কি, এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা বলা যেতে পারে। এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে, ট্রানজিশন মেটালস, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিরল মৃত্তিকা কি, মৌল কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। চ্যালকোজেন কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হলো যে হ্যালোজেন মৌলগুলো আমরা জানি। প্রতিনিধিত্বকারী মৌল বলতে কি বুঝো, এটাও জরুরি। তড়িৎ ক্রিয়াত্মকতা কাকে বলে, এই যে পর্যাবৃত ধর্ম যে টপিকগুলো আছে, লাইক গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ওকে। তো তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি যেটা বললাম, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে মোটামুটি আমি বলা যাইতেছে যে এই সংজ্ঞাগুলো যদি পড়ি, এর কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলে এখানে শুধু যে ক পারবো ব্যাপারটা এরকম না, খও পারবো, এবং গ টাইপের যে প্রশ্ন বা ঘ টাইপের যে প্রশ্ন আমাদের আসবে সেগুলো আমরা মিস করবো না। আমি আশা করছি এগুলো মিস করবো না, তাহলে আমরা পর্যাবৃত ধর্মটা মিস করবো না। ওকে, এই যে আয়নিকরণ শক্তি কাকে বলে, এই যে পোলার আয়ন কাকে বলে, পোলারিটি কাকে বলে, ভাই এই দুটাকে স্টার মার্ক দিয়ে রাখো, যে তুমি যদি মনে করবে কিছুই পড়বো চ্যাপ্টার 3 থেকে, তারপরও পোলার আয়ন কাকে বলে, পোলারিটি কাকে বলে, তারপর হচ্ছে হলো এইগুলোর সংজ্ঞা যদি দেখে যাও, একটা কোশ্চেন তুমি পাবা, অবশ্যই পাবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে হলো অরবিটাল অধিক্রমণ কাকে বলে, অরবিটাল অধিক্রমণ কি, এই জিনিসগুলো একটু পড়ো, বিলিভ কর ভাইয়া তুমি আসলে কোশ্চেন মিস করবে না, ঠিক আছে। ওকে, এটা অনুধাবনমূলক প্রশ্ন যদি বলি, ফার্স্টে যে কোশ্চেনটা আমার কাছে মনে হয় যে এই কোশ্চেন এত কমন যে Fe2+ এবং A3+ মধ্যে কে বেশি ছিল, এখন এটা আর আসে না। আসতে যদি পারে কপার প্লাস এবং কপার 2+ মধ্যে কে বেশি স্থিতিশীল, এইটা আসার চান্স আছে, ঠিক আছে। এটা পড়বো আমরা ভালো করে, ঠিক আছে, এটা মিস করবো না, এটা এত কমন হয়ে গেছে। আবার দেখো যে LCl3 ডাইমার্গনগর, খুবই ফেমাস একটা কোশ্চেন এবং এটা অ্যান্সার বইয়ে দেওয়া আছে, সো এটা আমরা মিস করবো না। ওকে, NaCl5 গঠন কেন পসিবল না, এই যে এইগুলো ভালো করে পড়বা, ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল আছে, পসিবল না। অবস্থান ধাতুর রঙিন যৌগ গঠন করে কেন, এই যে রঙিন যৌগ গঠন CFT থিওরি কীভাবে করে, ডিজেনারেট নন ডিজেনারেট ব্যাখ্যা করো, সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবো। জিঙ্কের চুম্বক ধর্ম নেই কেন, কারণ এটা জাস্ট একটা ডি ব্লক মৌল, এটা কোনো অবস্থান্ত মৌল হিসেবে কাজ করতেছে না। ল্যান্থানের সংকোচনের কারণ কেন সংকুচিত হয়, এটা ব্যাখ্যা করে, এটা বইয়ে আছে সুন্দরভাবে। এইটা একটা খুব জরুরি একটা কোশ্চেন আমার কাছে মনে হয়, আনঅর্থোডক্স টাইপের একটা কোশ্চেন, বাট আমার কাছে মনে হয় এটা আসার মতো একটা কোশ্চেন। ওকে, এটা পড়বো। ওকে, তারপর দেখো যে এই যে কোশ্চেনটা দেখো, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান কেন ধনাত্মক হয়, এত সুন্দর করে বইয়ে আছে, তোমার সুন্দর মতো দেখে ফেলো, ঠিক আছে, দেখে ফেলবো সুন্দর মতো, কোনো ঝামেলা নেই। আচ্ছা, ফ্লোরিনের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন, এখানে ফ্লোরিনের কথা মাথায় আসার পর একটা জিনিস মাথায় আসলো যে ফ্লোরিন আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়ন, এই দুইটার মধ্যে কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, এই টাইপের একটা কোশ্চেন আসে। সো আমরা অনেক ভাবি যে আচ্ছা ভাই ফ্লোরিনে প্রবেশ করবে, ব্যাপারটা এরকম না। আগে ক্লোরিনে প্রবেশ করার কারণ হচ্ছে ফ্লোরিনে এমনিই জায়গা অনেক কম থাকে, বাট এটার জায়গা বেশি থাকে এবং যার কারণে এতে ইলেকট্রন প্রবেশ করতে হবে, বাট এখানে ইলেকট্রন অলরেডি নেগেটিভ চার্জ অ্যাভেলেবল অনেক বেশি এবং জায়গা কম হওয়ার কারণে সে রিপালশন করতেছে, যার কারণে ক্লোরিনে আগে ইলেকট্রন প্রবেশ করে। সো এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, তারপর দেখো যে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড কঠিন কেন, এই যে এটা কেন গ্যাস, এটা কেন কোনো, অলরেডি আমি আমাদের চ্যানেলে ভিডিও আছে যে এটা কেন, যদি মনে হয় দেখতে চাও সেখানে আমরা কেমিস্ট্রি বেসিক্সে এই ভিডিওগুলো রাখছি, সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্টে, কেমিস্ট্রি বেসিক্স প্লেলিস্টে তুমি দেখে নিতে পারো। ওকে, কোশ্চেনগুলো অ্যান্সার দাও আছে।
তারপর দেখো অ্যামোনিয়াম আয়ন সন্নিবেশ বন্ধন গঠন করে। তারপর হলো যে Al2O3 একটা অধীন অক্সাইড হিসেবে কীভাবে কাজ করছে এই জিনিসটা ভালো করে দেখব। তারপর দেখো যে AlF3 আয়নিক প্রকৃতির হলো Al3 থেকে কেন সমযোজী প্রকৃতির বা সমযোজী কেন, এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। একদম সিম্পল, সবগুলো অ্যান্সার বইয়ে কোশ্চেন সহ, কোশ্চেনও আছে প্লাস হলো বইয়ে ব্যাখ্যাও দেওয়া আছে। ওকে, সো আমরা যদি এই প্রশ্নগুলো একটু দেখি। আবার দেখো আরেকটা কোশ্চেন আসে যে অ্যামোনিয়া এবং হলো ফসফিন কে বেশি ক্ষারধর্মী, ঠিক আছে, কে বেশি ক্ষারধর্মী, কে বেশি ক্ষারধর্মী, এই জিনিসগুলো আমরা ভালো করে দেখব। আশা করতেছি এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, সো এই কোশ্চেনগুলো যদি দেখি আমাদের চ্যাপ্টার 3 এর জন্য যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে মোটামুটি একদম কমপ্লিট হয়ে যাবে, আমাদের আর বেশি কিছু টেনশন করতে হবে না। তোমাকে এক জিনিস মনে রাখতে হবে, তোমার একটা টপিক শুধু ক এবং খ এর সাথে রিলেটেড না, একটা টপিক তোমার ক, খ, গ, ঘ এবং এমসিকিউ প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। তুমি যদি একটা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে ফেলতে পারো, সেটা তোমার কতে কাজে লাগবে, খতে কাজে লাগবে, ঘতে সব জায়গায় কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে। সো এটা আমরা মিস করবো না। ওকে, তো চলো আমরা যাই হচ্ছে আমাদের 4 নম্বর চ্যাপ্টারে, রাসায়নিক পরিবর্তন। ওকে, রাসায়নিক পরিবর্তন দেখো এইখানে এই চ্যাপ্টারটা খুব কুল একটা চ্যাপ্টার। আমার কাছে মনে হয় খালি ম্যাথ টাইপের কোশ্চেন আসে, আর হচ্ছে বাফারেরও ম্যাথ আসে, মানে আরেকটা হচ্ছে তোমাদের যে এনথালপির ম্যাথ আছে, এখানেও এনথালপির ম্যাথই আসে। তো এইখানে আসলে শর্ট কোশ্চেনগুলোও ইজি, এত কঠিন কিছু না। যেমন ফার্স্টে যেটা আছে গ্রিন কেমিস্ট্রি, সবুজ রসায়ন কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাটম ইকোনমি সংজ্ঞাটাও পড়ে ফেলবা, ঠিক আছে, ইকোনমি সংজ্ঞাটা এবং হলো ফর্মুলা, এটা যে ফর্মুলা সেটাও পড়ে ফেলবা। ওকে, মিস করবো না আমরা। ভরকের সূত্র কি, আনঅর্থোডক্স কোশ্চেন, বাট এটা কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আইসে পড়ে ডিরেক্ট এসে পড়ে কানিমূলকে। ভরকের সূত্র কি জাস্ট একবার দেখে নিবা, ভরকের সূত্র কি। ওকে, বাফা দ্রবণ কাকে বলে, এত বাচ্চাদের একদম 9-10 মতো কোশ্চেন, বাট বাফা দ্রবণ কি সংজ্ঞাটা দেখে নিবা। পিওএইচ কি, এটা লাগবে না। বিকারক কাকে বলে, সাম্য ধ্রুবক কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বা বিক্রিয়ার হার কি, হার কাকে বলা হয়, ঠিক আছে, অথবা বিক্রিয়ার হারের একক, এই কোশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ওকে, পানি আয়নিক গুণফল কাকে বলে, হ্যাঁ এটা মোটামুটি, বাট আয়নিক গুণফল যদি বলে যে ওই যে KW ইকুয়ালস টু কে, ওই যে কে, আচ্ছা ওয়েট, পানি হচ্ছে এরকম না, H+ ইন্টু OH- ওরকম। সো এটা একটু ব্যাখ্যা করতে হবে, এটা 2 নাম্বার কোশ্চেনও প্রচুর আসে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, লবণ কাকে বলে দরকার নাই, পিএইচ এর সংখ্যা কি দরকার নাই, বিয়োজন ধ্রুবক কাকে বলে এটাও দরকার নেই, এইগুলো দরকার নেই আমাদের। জাস্ট এই কোশ্চেনগুলো যদি দেখো, বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে, অলরেডি বলছি বিক্রিয়ার হার কাকে বলে, এই কোশ্চেনগুলো যদি দেখি জ্ঞানমূলকের জন্য এগুলা এনাফ। ওকে, তারপর ধরি যে আচ্ছা জ্ঞানমূলকের কিছু প্রশ্ন আছে, যেমন কেসি লাস্ট স্থিতির নীতিটা অনেক ফেমাস, শুধু এখন থেকে না 9-10 থেকেই ফেমাস। তো এটা আমরা খুব ভালো করে দেখবো। অ্যাটমিক ইউনিট বলছি, পিএইচ স্কেল কি, এটা পিএইচ স্কেল এটা পড়বো আমরা। গতিশীল সাম্যাবস্থা কি, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, এটা এই সাথে আচ্ছা এটার সাথে একটা প্রশ্ন আছে, রাসায়নিক সাম্যাবস্থা গ্রাফ আছে, যদি বলে গ্রাফ ব্যাখ্যা করে দেখো, জাস্ট গ্রাফ দিয়ে দেখাই দিবা। বইয়ে অলরেডি 2টা গ্রাফ আছে, আমি তোমাদের 3টা গ্রাফ শিখাইছি। সো যে কোনো একটা 2টা অথবা যে কোনো একটা গ্রাফ দিয়ে বুঝাতে পারো, অথবা 2টা গ্রাফ দিয়ে বুঝাতে পারো, কোনো সমস্যা নেই, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা পরে দেখো জ্ঞানমূলক, আচ্ছা অনুধাবনমূলক প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো একটু যদি দেখি। ফার্স্টেই দেখো HNO3 এবং H3PO4 এর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা, এটা আমাদের অ্যাসিডিটি যে টপিকটা ছিল সেখানে আমরা জানি। এই টপিকটা আমরা একদম ইজি আই গেস পারার কথা, এটাতে আসলে বলার কিছু নেই, এটা ভালো করে দেখে নিবা। পিএইচ স্কেলে -40 এর মধ্যে সীমাবদ্ধ কেন, খুব 0 থেকে 40 এর মধ্যে সীমাবদ্ধ, খুব ট্রিকি একটা কোশ্চেন। অ্যান্সারটা বইয়ে অথবা টেস্ট পেপারে তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবা, সো এটা দেখে নিবা। তারপর দেখো এই যেহেতু আমরা লাস্ট ইয়ারের নীতিটা খুব ভালো করে পড়ছি, তো সেখানে যে কোনো একটা রিয়াকশন দিয়ে আমাকে যদি বলে চাপের প্রভাব ব্যাখ্যা করো, বা আয়তনের মানে ঘনমাত্রা বা আয়তনের প্রভাব ব্যাখ্যা করো, অথবা তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, আমি মনে করি তোমাদের এখানে কোনো কিছুতেই তুমি আটকাবা না। সো এইসব কোশ্চেন আসলে ইম্পর্টেন্ট দেওয়া যায়, কিন্তু ইম্পর্টেন্ট না দিলেও সমস্যা, কিন্তু তুমি অলরেডি পারবা। ওকে, তারপর দেখো তাপমাত্রার বৃদ্ধির কারণে আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায় কেন, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর ধর Al2O3 অম্লত্ব 6 কেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। জলীয় দ্রবণে ক্ষারীয়, হ্যাঁ Na2CO3 জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন হয়, এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা দেখবো আমরা। আচ্ছা এই দেখো HSO4- আয়নিক ধর্ম আয়ন উভধর্মী কেন, আচ্ছা এই কোশ্চেনটা আসলে
আমাদের সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটার একটা কোশ্চেন, ব্রনস্টেড-লাউরির অ্যাসিড বেস যে তত্ত্বটা আছে সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি এটা। সো আই গেস এটা বলার কিছু নেই, এটা তোমরা অলরেডি জানো, না জানলে একটু দেখে নিবা। ওকে, HF এবং HCl এর মধ্যে কোনটা বেশি তীব্র অ্যাসিড? গ্রিন কেমিস্ট্রি প্রয়োজনীয়তা, এটা পরীক্ষা আসবে না। সো আমাদের এই কোশ্চেনগুলো যদি দেখি অনুধাবনের জন্য হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে। দেখো এই যে আমি যেটা বলতেছিলাম যে এই যে তুমি যখন লাস্ট শ্রেণীতে ভালো করে পড়বা, কেপিকেসির ব্যাপারটা ইউনিটসগুলো ভালো করে পড়বা কীভাবে বের করে, তখন আসলে এইসব রিয়াকশন বেসড কোশ্চেন্সগুলো তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এবং এগুলো পরীক্ষা আসে, এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। সো আমরা আই গেস এগুলো মিস করবো না, এগুলো খুব ভালো করেই পারবো। ওকে, হিউম্যান বডিতে বাফার, আমরা যখন বাফারটা পড়ছি, হিউম্যান বডিতে বাফারের যে প্রয়োজনীয়তা এবং সেটা কীভাবে বিক্রিয়া সহ পড়ছি, কীভাবে কাজ করে সেটা আমরা দেখছি। যদি না দেখে থাকি একটু কষ্ট করে হলো এক্সামের সময় এটা বিক্রিয়া সহ দেখে নিবা। এটা শুধু ক্ষয়ের জন্য আমি মনে করি না, সেটা ক্ষয়ের জন্য, খ নাম্বার প্রশ্নের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, হিউম্যান বডিতে বাফারের যে হিউম্যান ব্লাডে বাফারের দ্রবণের যে প্রয়োজনীয়তাটা কীভাবে কাজ করে। ওকে, এই যে সেম HClO4 এবং H2SO4 এর সবচেয়ে তীব্র অ্যাসিড অবশ্যই এটা। কেন? এই যে তুমি ব্যাখ্যা করতে পারবা জারণ সংখ্যা দিয়ে। তারপর ধরো যে ফর্মিক অ্যাসিডের বলতে কী বোঝায়, এটাকে দুর্বল অ্যাসিড বোঝাচ্ছে, ব্যাখ্যা করবা। বিশুদ্ধ পানিতে pH 7 কেন হয় এটাও ব্যাখ্যা করতে পারবা। সো আই গেস এইখানে জাস্ট এই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো পড়লেই আমি মনে করি হয়ে যাচ্ছে। এবং এখানে যে কোশ্চেনটা আছে দেখো, উভমুখী বিক্রিয়া কেন শেষ হয় না, কখনো শেষ হয় না কেন? কারণ এটা সবসময় দুই সাইডে কাজ করে। তো এটা শেষ হচ্ছে না, এটার মধ্যে রাসায়নিক সামর্থ্য যে ব্যাখ্যাটা, গতিশীলতার ব্যাখ্যা করতে পারবা। তো আমি মনে করতেছি যে এই প্রশ্নগুলো যদি পড়ো, জাস্ট মার্ক করা কোশ্চেনগুলো অনুধাবনের জন্য চ্যাপ্টার 4 এর এগুলোই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, আরও কিছু কোশ্চেন রাখা হয়েছে দেখো, পানি একটু ধর্মী, এগুলো আসলে অ্যাসিড, রাসায়নিক সামর্থ্য কি এগুলো এসে পড়ছে অলরেডি, যেগুলো ব্যাখ্যা করছে আগের কোশ্চেনে এগুলোই। ওকে, চ্যাপ্টার 5 যদি যাই, করমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা খুব রিল্যাক্সিং একটা চ্যাপ্টার। এখান থেকে অ্যান্সার করাটাও ইজি, কারণ এখান থেকে অলজাস্ট ভিনেগার, দুধের পাস্তুরীকরণ, আর হচ্ছে হলো যে প্রিজারভেটিভ, মানে হলো যে কী বলে এটাকে, প্রিজারভেটিভ, আর হচ্ছে হলো কী বলে প্যাকেজিং বা প্রস্তুতকরণ। এই তিনটা টপিক পড়লেই মোটামুটি আসলে সিকিউ ক খ ক সবই তুমি গণ বাবা। ওকে, এই টপিকগুলো পড়লেই হয়ে যায়। তো এখানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে ফার্স্ট, মল ভিনেগার কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভিনেগার কি এটা এখান থেকে দেখে নেবে, মল ভিনেগার হয়ে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি, এগুলো খুব ভালো ইম্পর্টেন্ট। চিলেটিং এজেন্ট কি, এই তিনটা কোশ্চেন্স, ঠিক আছে। পিকলিং কাকে বলে, নিরাপদ খাদ্য দ্রবণ। তারপর ধরো যে কিউরিং কাকে বলে, খাদ্য নিরাপত্তার দরকার নেই। মানে দেখো, মল্ট ভিনেগার, অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, অ্যান্টিমাইক্রোবিয়াল কাকে বলে, চিলেটিং এজেন্ট কি, পিকলিং কাকে বলে, কিউরিং কাকে বলে, এইগুলো পড়ে ফেলবো। ওকে, আচ্ছা, আর অনুধাবনের মধ্যে যে প্রশ্নগুলো আছে যদি দেখো, বিএচে দেখো কিছু প্রিজারভেটিভসে কিছু আমাদের বইয়ের মধ্যে কিছু স্ট্রাকচার দেওয়া আছে না কিছু, এই স্ট্রাকচারগুলা একটু ভালো করে বিএইচটি মনে হয় একটু ভালো করে, আরও এক দুইটা আছে সেগুলো একটু ভালো করে দেখে নিব। ওকে, আই গেস আমরা তখন স্ট্রাকচারগুলো দেখলে পরীক্ষা ডিরেক্টলি স্ট্রাকচারটা দিয়ে দেয় যে স্ট্রাকচারগুলো লেখো। ওকে, তারপর দেখো যে চিনি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক অথবা লবণ একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এইভাবে ব্যাখ্যা করতে পারবা। দুধে পাস্তুরীকরণ বলতে কি বোঝায়, এটা একটু ব্যাখ্যা করতে হইতে পারে। ভিনেগারের ভূমিকা, খাদ্য নিরাপত্তা, রাসায়নিক ভূমিকা এবং কেস হার্ডেনিং, আচ্ছা এইগুলো দরকার নেই। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা কি, অথবা ভিনেগার কীভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করছে, এই ব্যাখ্যাটা একটু পড়বো আমরা। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হইতেছে আমাদের যে ক্লিনজিং এজেন্টগুলো আছে, লাইক কাপড় যে ধুই আমরা, কাপড় ধৌতকরণে ধরো যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিকের যে কাজ, হাইড্রোফিলিকের যে কাজ, এগুলো আমরা খুব ভালো করে দেখব, ঠিক আছে। আই গেস মোটামুটি তাহলে বলা যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার এই
কোশ্চেনগুলো পড়লে হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট পেপারের যে ক এবং খ বেস যে প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো, সেগুলো এই টপিকগুলো দেখলেই কভার হয়েছে। আমি তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি দেখাই নেই, আমি কিন্তু এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি এবং তার সাথে এক্সট্রা কিছু পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটাও বলেছি। কিছু প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের বলেছি যেগুলো হয়তো তোমাদের বইয়ে নেই, পাবা না, ট্রিকি কোশ্চেন, সেগুলো যদি তোমাদের কিছু কোশ্চেন জানা থাকে যে ভাই মনে হয় যে না ভাই এই কোশ্চেনটা অ্যান্সার কী আমরা তো জানি না বা বইয়ে নাই, তুমি এইটা আমাদের কমেন্ট সেকশনে সুন্দরভাবে লিখে দিবা, আমরা সেখানে অ্যান্সার করে দিব। যে তুমি যদি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার না জানো বা না বুঝো, আমি সেটা ব্যাখ্যা করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তো দ্যাটস ইট। এইভাবে যে কখগুলো পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রিতে কখ নিয়ে কোনো প্রবলেমে ফেস করতে হবে না। সো এই তো, ধন্যবাদ।